হরমুজ প্রণালীতে অকার্যকর হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ। যুক্তরাষ্ট্রের অনুমতির তোয়াক্কা না করেই চলছে চীন ও ইরানের জাহাজ। শান্তি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান। 2 দিনের মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, হিজবুল্লাহর নিহত একাধিক ইসরায়েলি সেনা। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণা ইতালির। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পথে। আগামী 2 দিনের মধ্যে আমরা আবার ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি এবং পাকিস্তানেই হতে পারে এই আলোচনা। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিতীয় দফা শান্তি আলোচনা ইসলামাবাদেই হতে যাচ্ছে এবং এটা অনেকটা নিশ্চিত। প্রকাশিত খবরে বলা হয়েছে, 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য জোর তৎপরতা শুরু করেছে। এ বিষয়ে তারা পাকিস্তানকে অবহিত করেছে। ইরানও রাজি দ্রুত দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার ব্যাপারে। দ্বিতীয় দফা শান্তি আলোচনায় এবারও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সিএনএনের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের সাথে সরাসরি আলোচনার লক্ষ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন। ইরান ও যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনার টেবিলে ফেরার চেষ্টার মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে। ট্রাম্প বলেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও তেহরানের জন্য এখনও চুক্তিতে আসার সুযোগ রয়েছে। তবে ইসরায়েল এখনও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি নস্যাতের জন্য, কারণ তাদের লক্ষ্য আরও অনেক দিন যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এই যুদ্ধের সুযোগে দক্ষিণ লেবাননে তারা তাদের দখলদারিত্ব পাকাপোক্ত করতে চায়। একই সঙ্গে লেবানন ও ইরানে তারা নিয়মিত হামলা চালিয়ে দেশ দুটি পুরোপুরি ধ্বংসের মিশন শেষ করতে চায়। যুদ্ধবিরতি স্থায়ীকরণে কাতার ও সৌদি আরব তৎপরতা শুরু করেছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এক ফোনালাপে এই বিষয়ে আলোচনা করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 2 নেতা স্থায়ী আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন। হরমুজ প্রণালীতে অকার্যকর হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইতোমধ্যে প্রণালী অতিক্রম করেছে অর্ধ ডজনের বেশি পণ্যবাহী জাহাজ। এর মধ্যে রয়েছে কমপক্ষে 2টি জাহাজ যার উপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া চীনা একাধিক পণ্যবাহী জাহাজও যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া প্রণালী অতিক্রম করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, কমপক্ষে 4টি জাহাজ ইরান বন্দর থেকে ছেড়ে আসে এবং যুক্তরাষ্ট্রের অনুমতির তোয়াক্কা না করে সেগুলো নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ উঠে এসেছে এ তথ্য। বিবিসি ভেরিফাই এর বিশ্লেষণে দেখা যায়, অবরোধ কার্যকর হওয়ার পরও এসব জাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচল অব্যাহত রেখেছে। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ইরানের বন্দর আব্বাস, চাবাহার বন্দর ও বন্দর ইমাম খোমেনি থেকে বিভিন্ন জাহাজ ছেড়ে এসে প্রণালী অতিক্রম করেছে। মঙ্গলবার ইরানের এসব বন্দর থেকে ছেড়ে আসা এবং ইরানের দিকে যাওয়া অন্তত 4টি জাহাজের নামও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি জাহাজের নাম রিচ স্ট্যারি। এটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে প্রণালী পার হয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে ফ্রান্স, ব্রিটেন সহ আরও কয়েকটি দেশ। আগামী শুক্রবার ফ্রান্স ও ব্রিটেন বৈঠকে বসতে যাচ্ছে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য। প্রকাশিত খবরে বলা হয়েছে, তারা সেখানে রণতরী পাঠাতে পারে নিরাপদে বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমে সহায়তার জন্য। বস্তুত তাদের এই পদক্ষেপ হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অপরদিকে কাতার ও সৌদি আরবও তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী দ্রুত স্বাভাবিক করার জন্য। কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং যুদ্ধের কারণে এসব দেশ যেমন বঞ্চিত তেল বিক্রি থেকে, তেমনি লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের স্বাভাবিক জীবন ও অর্থনীতি। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। তাদের এই পদক্ষেপ নতুন করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমিতে সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। ইসরায়েল আর্মি স্বীকার করেছে এতে নিহত হয়েছে একজন ইসরায়েলি সেনা ও আহত হয়েছে আরও 10 জন। এছাড়া উত্তর ইসরায়েলেও সোমবার দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রকাশিত খবরে বলা হয়েছে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোলান মালভূমির জাওরা এলাকায় ইসরায়েলের কামান পোস্ট ও ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে মঙ্গলবার তারা উত্তর ইসরায়েলের 13টি স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের টানা হামলা। মঙ্গলবার তারা ধ্বংসাত্মক হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের একমাত্র সচল হাসপাতাল তেবনিনে। শুধু হাসপাতাল নয়, ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বোমা বর্ষণ চলছে। আল জাজিরার খবরে বলা হয়েছে জাতিসংঘ নির্ধারিত সীমান্ত বা ব্লু লাইন সংলগ্ন এলাকাগুলোতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান নিয়ে পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহ মঙ্গলবার যখনই পাল্টাপাল্টি হামলা চলছে তখন ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সোমবার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতি 5 বছর পর নবায়ন হওয়া এই চুক্তি বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। গাজা ইসরায়েলের ধ্বংসযজ্ঞের পর ইরানে আগ্রাসনের পর থেকে রোম ও তেল আবিবের মধ্যে সম্পর্ক তিক্ত আকার ধারণ করেছে। গত সপ্তাহে লেবাননে জাতিসংঘের ইতালীয় শান্তিরক্ষীদের একটি গাড়ি বহরে ইসরায়েলি বাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। এ সময় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। এ ঘটনার পর ইতালির রোমে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়। অন্যদিকে সোমবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানির মন্তব্যের প্রতিবাদে ইতালির রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল। তাজানি লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানান। তিনি বলেন, গাজার মতো আরেকটি উত্তেজনা যে কোনো মূল্যে এড়াতে হবে। ইউরোপের আরও কয়েকটি দেশ ইতিমধ্যে ইসরায়েলের অস্ত্র রপ্তানি সীমিত বা স্থগিত করেছে। ইতালির বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে একই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিল। ইসরায়েলের গাজা নীতির বিরুদ্ধে এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার কারণে মেলোনি সরকারের অবস্থানের প্রতিবাদে ইতালিতে ব্যাপক বিক্ষোভ চলছে অনেকদিন ধরে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য অনুযায়ী ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে ইতালি তৃতীয় বৃহত্তম দেশ। কিন্তু 2001 থেকে 2025 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র আমদানির মাত্র 1.3% আসে ইতালি থেকে। অপরদিকে স্পেনের সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছেছে। স্পেন সরকারের সমর্থনে গত সপ্তাহে নেতানিয়াহুর একটি মূর্তি বানিয়ে মূর্তির শরীরে বোমা পেতে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার পর তেল আবিব তলব করে স্পেনের রাষ্ট্রদূতকে। চলমান যুদ্ধে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ 270 বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে তেহরান। সরকারের একজন মুখপাত্র সতর্ক করে বলেছেন, এটি কেবল প্রাথমিক হিসাব এবং চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার RIA নভোস্তি এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমে মোহাজেরানি এই হিসাব তুলে ধরেন। মোহাজেরানি বলেন, আমাদের আলোচনাকারী দল যেসব বিষয় নিয়ে কাজ করছে এবং ইসলামাবাদ বৈঠকেও যা গুরুত্ব পেয়েছে তার মধ্যে অন্যতম হল যুদ্ধের ক্ষতিপূরণ। সাধারণত ক্ষয়ক্ষতি বেশ কয়েকটি স্তরে পরীক্ষা করতে হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 270 বিলিয়ন ডলার ধরা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।